দ্রৌপদী। বাবাজি আমি বলবো মহাওয়াসতী দ্রৌপদী। ছটা পুরুষের মনোরঞ্জন করো, যদি দ্রৌপদী সতী হয় তাহলে আর সতীত্ব রইল কি বাবা? ছজনের মনোরঞ্জন করছে, হিসাব করেই দেখো না, পঞ্চপাণ্ডব তো আছে, তারপরই দ্বারকাপতি শ্রীকৃষ্ণ। ওই দ্রৌপদীর মধ্যে এমন একটা কিছু আছে যা সাধারণ নারীর মধ্যে নেই। অথচ ইন্দ্রপ্রস্থে গিয়ে তুমি যখন যুধিষ্ঠিরের পক্ষতলে অপ্রস্তুত হয়ে পড়েছিলে, ঠিক তখনই দ্রৌপদী কিন্তু তোমাকে দেখে বেশি কোণে এসেছিল। সে অপমান সবজম করেও তুমি যদি আমি ভেজে ভুলে গেছিলাম মা করলে কেন? তবে কেন কেন তুমি আমাকে আবার স্মরণ করলে? তোমার ভালোর জন্যে। একটা সামান্য নারী যদি হস্তিনার গৌরবেশ্বরকে অপমান করে, এই মহামারী দুর্যোধন কারো অপমান নীরবে সহ্য করবে না। করা উচিত নয়, প্রতিশোধ নাও। পাণ্ডবদের ভিখারি সাজিয়ে। কি বলছো মা করলে? তুমি কি বলছো? আরে দ্রৌপদীকে তোমার পদসেবিকা নিযুক্ত করে। কিন্তু ওই পাণ্ডবরা রাজা ইন্দ্রপ্রস্থের অধিকারী। কেড়ে নাও ওই ইন্দ্রপ্রস্থ। কিভাবে? কৌশলের আশ্রয় গ্রহণ করে। সে কৌশল তুমি দুঃশাসনকে ওই যুধিষ্ঠিরকে পাশা খেলায় নিমন্ত্রণ জানাও। পাশা খেলা? হ্যাঁ, ওই যুধিষ্ঠির যদি পাশা খেলা নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে, গ্রহণ করতে বাধ্য হবে। গ্রহণ করতে বাধ্য হবে, কারণ অক্ষকরিয়া ক্ষত্রের পরম ধর্ম। কোনো কথা নয় বাবাজি, আজই পাশা খেলা নিমন্ত্রণ জানিয়ে দুঃশাসনকে তুমি হস্তিনায় পৌঁছে দাও। তাই দেব মাখন, আমি তাই দেব। ওই পঞ্চপাণ্ডবকে আমি বুঝিয়ে দেব যে শক্তির প্রতিদ্বন্দ্বী নয়, তারা আমার চেয়ে শ্রেষ্ঠ হবে। এই বুদ্ধির যুদ্ধের মহামানী দুর্যোধনের স্থান অনেক উপরে মাদল। সেটা তো আর কম দাবি নয় দুর্যোধন। ঠিক ঠিক, তুমি ঠিকই বলেছো। উপদেশ দিতে এসেছো ভাইয়া? উপদেশ নয়, এই যে আমার প্রাণের কথা। কি তোমার প্রাণের কথা? আগুনের খেলা চেয়েও না খেলি, উড়ে তুমি হবে আগুনের খেলা খেলতে চেয়েও না, উড়ে তুমি হবে খেলা
যাও খুলনা দাও তোমার উপদেশ জানে এই মহামানের দুর্যোধন সংকল্প পর্যন্ত হবে না। জানি এই বিদুরের কথায় কোনো কর্ণপাতই হবে না। তাই তবু বলে যাচ্ছি, নারায়ণ তোমায় সুমতি দিন। নারায়ণ তোমাকে সুমতি দিন। নারায়ণ তোমাকে বাবাজি পাতল ভাষা খেলার নিমন্ত্রণ ওই দুঃশাসনকে না পাঠিয়ে কর্ণকে পাঠালে মনে হয় ভালো হয়। কর্ণকে পাঠালে মনে হয় ভালো হয়। কোথায় পাঠাবে মাতল? ওই ইন্দ্রপ্রস্থে ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে। উদ্দেশ্য অক্ষকেরাই পরাজিত করে আমি এই পাণ্ডবদের হাতে ভিক্ষার পাত্র তুলে যেতে চাই অঙ্গরাজ। আর তার সাথে ওই দ্রৌপদীকে আর তার সাথে ওই দ্রৌপদীকেও। দ্রৌপদীকেও মাতুলের পরামর্শেই কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির এই কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির এই সমগ্র ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হলেও ওই শকুনির চালে তাকে যে হার মানতেই হবে। তবে কি এটা কপট অক্ষ ক্রীড়া? যদি হয় তবে তোমার কি কোনো আপত্তি আছে অঙ্গরাজ? থামো থামো বাবাজি, থামো বাবাজি। তোমার পাণ্ডবদের জন্য তোমার দেখছি দরদটা একেবারে দরদের কথা নয় মাতুল, দরদের কথা নয়। আমি বেশ বুঝতে পারছি কপাট অক্ষ ক্রীড়ায় আপনারা পাণ্ডবদের সঙ্গে ওই পাঞ্চালীকেও লাঞ্ছিত করতে চান। সে তো তোমারই জন্য বাবাজি। মাতুল তোমারই জন্যে স্বয়ংবর সভায় সুত পুত্র বলেই তোমাকে যে যাচ্ছে তাই বলেছিল, সে কথা তুমি ভুলে গেলেও আমি তো আর ভুলতে পারি না। আমি আর স্মরণ করতে চাই। আমি ওই তীক্ষ্ণ অতীতকে আর স্মরণে রাখতে চাই না মাতুল। আমি চাই অঙ্গরাজ। আমি জানতে চাই আমি জানতে চাই অঙ্গরাজ, তুমি ওই ভাষা খেলা সমর্থন করো না? না অঙ্গরাজ, আমি জীবনে কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি আর আজও দেব না। তোমার এই ন্যায় পরায়ণতার পুরস্কার কি ওই পাণ্ডবরা দিয়েছেন? আমি যদি সেদিন তোমাকে ওই অঙ্গরাজ্য দান করেন বন্ধু বলে আমার এই বুকে ছেড়ে না নিতাম, তাহলে নগণ্যাক সুতপুত্র হয়ে তোমাকে হারিয়ে যেতে হতো না ওই বিস্তৃতির অবন্ধতায়। ক্ষমা করো বন্ধু, আমাকে ক্ষমা করো। মুহূর্তের বিহবলতায় আমি ভুলে গেছিলাম আমি শুধু রাধাসুত নই, অধীরাতে পুত্র নই, অঙ্গরাজ কর্ণ নই। আমি কৌরবের অনুগ্রহীত। আমার স্বাধীন ইচ্ছার কোনো মূল্য নেই, আমার ইচ্ছার কোনো মূল্য নেই। মূল্য আছে। তবু হে মহামান্য কৌরব অধিপতি দুর্যোধন, তোমার কাছে আমার একটি মাত্র মিনতি। বাহু বলে ওই ইন্দ্রপ্রস্থ জয় করে তোমার পদতলে উপহার দিতে না পারি, এই বুকে রক্ত ঢেলে করে যাব আমার অক্ষমতার প্রায়শ্চিত্ত। তবু ইন্দ্রপ্রস্থে তুমি আমাকে পাঠিও না, কারণ সেখানে আমি যেতে পারি না। আমার জন্য উচিত হবে না। অনুচিতটা কিসে হমাজি? সে প্রশ্নের উত্তর আমি সেদিন দেব মাতুল, যদি কখনো রণাঙ্গনে অর্জুনের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়, সেদিন তার আগে নয়। অঙ্গরাজ অঙ্গরাজের ওই
দত্ত কিন্তু আমার সহ্য হচ্ছে না বাবাজি। অতএব হ্যাঁ, তুমি তো বলি কি তুমি আর ধরে ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দাও। ওই কর্ণকে ঘাড় ধরে তাকে ওই ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দাও। পাঠাও দুঃশাসনকে, কিন্তু কর্ণকে নয়। কর্ণকে নয়। দাস, কর্ণ তোমার অন্নদাস। তুমি তোমার অন্নদাতা প্রভু নাও মাতুল। বাবাজি মাতুল দাস, তার তবু সম্ভ্রম আছে। তবুও সেই অঙ্গরাজ আর একটা সম্ভ্রম আছে, সে সম্মান আমাকে রাখতেই হবে মাতুল। বাবাজি, বাবাজি হ্যাঁ মাতুল, মনে রেখো মাতুল, এই এই মহামারী দুর্যোধন এই ব্যক্তিও মান দিতে যায়। সেমন মান ব্যক্তিকেও মান দিতে চাবে মাতুল। দ্রৌপদী কিন্তু তোমার মান রাখেনি বাবা। ওই পাণ্ডবদের দম্ভ পূর্ণ করে চূর্ণ করে দ্রৌপদীকে তোমার দাসী নিযুক্ত করে তবে কি রক্ষিত মাতুল একটা কথা মনে রেখো মাতুল, ওই ওই দ্রৌপদী আমার ভাতৃবধূ, আমার কুললক্ষ্মী, আমার মাতৃসভা। বাবাজি হ্যাঁ মাতুল, ভাই সে আমার তাই সে আমাকে দেখে অবজ্ঞার হাসি হাসলেও, আমাকে অপমান করলেও তাকে তাকে আমার মাতৃজ্ঞানে, আমার কুললক্ষ্মী জ্ঞানে কন্যা বলে সবাইকে জানিয়ে দেব যে ওই ওই পাণ্ডবরাম আমাকে যতটা অমানুষ ভাবে, ঠিক ততটা অমানুষ আমি নাই। কিন্তু বাবাজি এর মধ্যে আর কোনো কিন্তু নেই মাতুল, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। তুমি ভুলে যাও না, তুমি ভুলে যাও না মাতুল। আমার শত্রু হতে পারে। ওই ওই পাণ্ডবরা আমার শত্রু হতে পারে, কিন্তু তাদের স্ত্রী, তাদের কন্যারা আমার কুলবধূ, আমার কন্যা স্থানীয়। তাই সে কথা ভুলে তাই কেউ আঘাত সেটাও তাদের মর্যাদায় আঘাত আনতে চাইবে। সে মাতুল শকুনি হলেও তার বিস্তারে নিস্তার নেই। নিস্তার তোমারও নেই দুর্যোধন। পিতৃহস্তি দিয়ে দাও। পিতৃহস্তি দিও। এই পিতৃ অস্থি দিয়ে তৈরি অক্ষগুটি এই গুটিটাই 99টা ভাইয়ের এবারে তোর প্রতিশোধে কৌরবের শত ভ্রাতাকে আমি পুড়িয়ে ছাড়খাড় দেবই। তবেই আমার নাম গন্ধারাজ শকুনি। আজ থেকে শুরু করলাম সেই মারণ যজ্ঞের সূচনা। ও ওই আমার বিদায় হে ভাই সাবা, কৌরবের উষ্ণ শোনিত পিপাসায় অধীর আগ্রহে আমার দিকে চেয়ে আছে। অচিরেই কৌরবের তপ্ত রক্তে আমি তাকে অঞ্জলি ভরে রঞ্জিত করবই। তবেই আমার নাম শকুনি। গন্ধরি ভগিনী গন্ধরি পুত্র শোকে বুক চাপড়াবে, আমার বুকে
বুকের অজস্র জলস্রোত তার বুকে বইতে থাকবেন। আর এই গন্ধারাজ শকুনি জলস্রোতের সাথে সাঁতার কাটবে। সমগ্র ভারতবর্ষের ইতিহাসে সেই গন্ধারাজ শকুনি সৃষ্টি করে যাবেন রক্তময় সংঘর্ষ, রক্তের বিনিময় রক্ত, মৃত্যুর বিনিময় মৃত্যু। এই রক্ত সংঘর্ষ আর সৃষ্টি করে যাবে এক রক্তক্ষয়ী সংঘর্ষ, যা ভারতবর্ষের ইতিহাসে এই গন্ধারাজ শকুনি সংঘর্ষে লিখে যাবেন। এক রক্তক্ষয়ী সংঘর্ষ, নাম হবে রক্তাক্ত কুরুক্ষেত্র।